কিছু টপিক বলছি, আমি কিছু টপিক বলছি, এর উপরে বেস করে আসবে 19-20 হয়তো প্রশ্ন চেঞ্জ হতে পারে বা কিছু প্রশ্নের স্ট্রাকচার চেঞ্জ হতে পারে। তো আমার যেটা যেভাবে সাজিয়েছি সেটা হলো ইংলিশ 401 আমেরিকান ড্রামাতে আচ্ছা হেয়ারি এপ আছে আর লং ডেজ জার্নি ইনটু নাইট আছে, তাই তো? আমি একটু মাঝারি টাইপের প্রশ্ন এবং বড় প্রশ্ন এরকম দুই ধরনের ওয়েতে ক্যাটাগরিতে রাখবো। যেমন 1, 2, 3 না 1 আর 2, হ্যাঁ 1 আর 2 দেখেন এগুলো প্রশ্নের মার্ক হলো 12। Do you think the title of the Hairy Ape is appropriate for drama? Give reasons for your answer. Title, Hairy Ape title. Acha. Number 2, write on the autobiographical elements in Long Day's Journey into Night. ঠিক আছে? Number 3, আচ্ছা 3 থেকে 5 এগুলোর মার্কস হবে হলো 8। ঠিক আছে? Point out the features of expressionism in the Hairy Ape. এক্সপ্রেশনিজমের ব্যাপারে বলতে বলেছে। Discuss Long Day's Journey into Night as a tragedy. Discuss the Hairy Ape as a social satire. খেয়াল করে দেখবেন সোশ্যাল স্যাটায়ার হিসেবে কিন্তু পড়িয়েছি। সো আমি যেগুলো পড়িয়েছি ওর মধ্যে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলোর উত্তর অনেকখানি আছে। এখন আপনাদের ইয়া হলো খুঁজে বের করা, আপনাদের মতো করে সাজানো। ঠিক আছে? 12, হ্যাঁ পরের তিনটে 8। অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস হলো যে রাইটারের একটা লেখা লিখছেন, সেখানে রাইটারের নিজস্ব জীবনের ছায়া আছে। যেমন লং ডেজ জার্নি ইনটু নাইটে আমরা কি দেখি, একটা 12 ঘন্টার টাইমের মধ্যে বাবা মা 2 ছেলের মধ্যে কন্টিনিউয়াস ঝগড়াঝাটি হচ্ছে, অতীতে কি করেছে না করেছে এই জিনিসগুলো। যে বার্টলট ব্রেস্টের লেখা না, ব্রেস্ট তো মাদার কলেজে লেখা ছিলেন, ইউজিন ওনিল। হ্যাঁ, ইউজিন ওনিল ব্যক্তিগত জীবনে উনি ছোটোবেলায় টিউবারকিউলোসিসে আক্রান্ত ছিলেন, যার জন্য ওনার সমস্যা হয় পরবর্তী লাইফে। প্লাস ওনার ফ্যামিলিতে এরকম বাবা ছিল থিয়েটার কর্মী, মা যেটা পছন্দ করতো না, নানা ধরনের খিটমিট লেগে থাকতো। এই সবগুলো জিনিস লং ডেজ জার্নি ইনটু নাইটের ক্যারেক্টারগুলোর মধ্যে আছে। যেমন লং ডেজ জার্নি ইনটু নাইটের টাইরন যে বাবা, সে বাবা রিয়েল এস্টেটে টাকা পয়সা মানে খাটাইতো, প্লাস সে অ্যাক্টর ছিল একসময়, স্টেজ অ্যাক্টর। তো সে একসময় রিগ্রেট করতে থাকে যে আমি কিছু ভুল করেছি টাকার জন্য। আচ্ছা ধরেন কোয়ালিটির বদলে কোয়ান্টিটিতে সে ধ্যান দিয়েছে। আমাদের কাজকর্মগুলো কি হয় যেন কোয়ালিটি না কোয়ান্টিটির উপর বেস না করে কোয়ালিটির উপরে হয়। তো সিনেমার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কী হয় আপনি দেখেন, সিনেমার অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কাহিনীগুলো খেয়াল করলে দেখবেন ওনারা কী করেন, কিছু কিছু নায়ক নায়িকা অনেক উপরে উঠে যায়। কেন? স্ক্রিপ্ট চয়েস। ঠিক আছে? হিন্দি সিনেমায় দেখেন, বাংলা সিনেমায় দেখেন, শাহরুখ খান যেরকম তার রং স্ক্রিপ্ট চয়েস ছিল, যার জন্য গত 4 বছর উনি উঠে আসতে পারছেন না। যেমন আমির খান 4 বছর পরে সিনেমা নিয়ে আসছেন, তারপরও তার ভুল ছিল যে এই বয়সে এই সময়ে এসে যে রিসেন্ট একটা সিনেমা উনি বানিয়েছেন সেটা একটা সেই 90 দশকের হলিউড সিনেমার রিমেক। এরকম দর্শক খাবে না। দর্শক আজকাল নায়কের স্টারডম দেখবে না, দেখবে হলো মানে কোয়ালিটি, সিনেমার কাহিনীটা দেখবে, নায়ককে হলো নায়িকাকে থাকলো সেটা দেখবে না। তো এখানে আমি এই জিনিসগুলো কেন বলছি, সিনেমার কথা কেন আসছে, অবশ্যই আসবে, যেহেতু লিটারেচারের সাথে সিনেমা অবশ্যই জড়িত। কারণ এই যে প্লে লং ডেজ জার্নি টু নাইট এটা কিন্তু স্টেজড হয়েছে, স্টেজ পারফরমেন্স, মঞ্চনাটক হিসেবে পারফর্মড হয়েছে। তো এখানে যেটা ইয়া হবে এগুলো কষ্ট করে লিখে নেওয়ার কোনো দরকার নেই। ওকে, অল উইল বি ডেলিভার্ড। হ্যাঁ ঠিক আছে, কষ্ট করার দরকার নেই। তো আমি এটা ইয়া করবো, প্রোভাইড করবো ইনশাল্লাহ। তো এটা যেটা হয়েছে যে এই নায়কগুলো কি করে, ধরেন মধ্যম মানের অভিনেতা, তারা ওই মানে একে 4-5টা ছবি একই রকম টাইপের অভিনয় করতেছে। তাহলে কি হচ্ছে যে সে টাকার জন্য করতেছে, বাট তার ক্যারিয়ার গ্রোথটা ভালো হচ্ছে না। এটাই হলো একজন অভিনেতা বা অভিনেত্রীর সাকসেসের মূল মন্ত্র। ঠিক আছে? ধরেন এগুলোই আর কি, ধরেন শাহরুখ, সালমান, আমির, ওনাদেরকেই দেখেন, তারা হয়তো টাকার জন্য অনেক ছবি কতগুলো করেছে, যার জন্য শেষের দিকে শাহরুখ জ্বলে উঠতে পারেনি। আমাদের বাংলাদেশেও যেরকম কত নায়কই তো আছে, কত নায়কই আছে।
হ্যাঁ, না না, আমি ওইদিকে বলছি না। ধরেন কিছু নায়ক হারিয়ে যায় না, বা যে নায়কগুলোর মানে এভারেজ একটা নায়ক, অনেক অনেক সিনেমা করেছে, হিট লিস্ট নাই, তেমন হিট নাই। কেন কেন কিসের জন্য? এভারেজ যে সে স্ক্রিপ্ট চয়েসে ভুল করে। হ্যাঁ, আরেকটা আছে, উদাহরণ আছে, ধরেন আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান আছে না, আয়ুষ্মানের কী হয়েছে? শাহরুখ, সালমান, আমির চরমভাবে ব্যর্থ এই পর্যন্ত। শাহরুখ তো গেছেই, আমির খানও গেছে। এখন এগুলো ডোন্ট টেক আদারওয়াইজ, ওটা আসবে। তো আয়ুষ্মানের যেটা হয়েছে, আয়ুষ্মানের একটা ছবি ফ্লপ না, এবং তাকে মানুষ বেশি করে মনে রাখবে। হয়তো শাহরুখ ওরা একটা বেস করে গেছে হিন্দি সিনেমা, কিন্তু আয়ুষ্মান হোক, রাজকুমার রাও হোক, এরা কিন্তু সেরকম ট্যালেন্টেড অ্যাক্টর। এবং শুধু ট্যালেন্টেড অ্যাক্টর হলে হবে না, স্ক্রিপ্টটা ভালো মতো চুজ করতে হবে। আয়ুষ্মান এমন এমন টাইপের সব প্লট নিয়ে অভিনয় করেছে যে ও কিন্তু একই রকম নাই। যেমন চকলেট বয় নায়কগুলোকে বলে না রোমান্টিক, যে খালি রোমান্টিক সিনেমাই করে যাচ্ছে। রণবীর কাপুর যেরকম রোমান্টিক সিনেমা করে গেছে, ভ্যারিয়েশন নাই। তারপরে বাংলা নাটকে অপূর্ব যেরকম নাটকগুলো করে যায় একই রকম, ওই বড় ছেলে বা রোমান্স, বা ওকে গ্রামের চরিত্রে মানাবে না, কিন্তু ওটা করতে হবে, নিজেকে ভাঙতে হবে, আগে আসতে হবে। সো মানে প্রত্যেকটা মানুষেরই একটা হবে, ক্যারিয়ার একটা গ্রোথ থাকবে। তো ওদের ক্যারিয়ার গ্রোথের হলো যে ভালো মতো মানে সঠিকভাবে স্ক্রিপ্ট চুজ করা। সো ওই বাবাটা ওখানে আক্ষেপ করছে যে আমি স্ক্রিপ্ট চুজ করতে পারিনি, আমি টাকার জন্য করে গেছি, যার জন্য আমার পড়েও গিয়েছি। আমাকে মানুষ তাকে মানুষ মনে রাখে না ওরকম থাকলে আর কি। তো এই জিনিসের অটোবায়োগ্রাফিক্যাল। আচ্ছা, এখন আমি কিছু জিনিস ডিসকাস করি, যেমন টাইটেল অফ দ্য হেরি এপ অ্যাপ্রোপ্রিয়েট কিনা। টাইটেল অফ দ্য হেরি এপ অ্যাপ্রোপ্রিয়েট কিনা, 1 নম্বরের উত্তরে যেটা যে এখানে হেরি এপের পুরো কাহিনীটা বলে দিতে হবে। ঠিক আছে, প্রথমে টাইটেলের করতে হবে। হেরি এপের একটা ট্যাগলাইন আছে বা একটা সাবটাইটেল আছে, আ কমেডি ফ্রম এনশিয়েন্ট টু মডার্ন এজ, এ কমেডি ফর এনশিয়েন্ট টু মডার্ন এজ, এরকম একটা সাবটাইটেল আর কি, যেটা একটা খুবই মানে স্যাটায়ার, অন্যদিকে মানে আয়রনিক্যাল ব্যাপারটা, যে ইয়াং এত কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, বাট মানুষ তাকে সার্কাসে প্রাণীর মতো হাসাহাসি করছে। নাটকটার মধ্যে মানুষ খালি হাসে, এগুলো কাণ্ড কারখানা থেকে হাসে, বাট ইয়াংকের কথা হলো যে আমার অবস্থানটা কোথায়। একটা গরিলার কাছে গেলাম ভাই হিসেবে বলে, যে আমার সমগোত্রী ভেবে, সেও আমাকে চাপা দিয়ে মেরে ফেললো। সো শ্রমিক লীগের কাছে গেলাম, সেখানেও আমাকে দূর দূর ছেঁচে করে বের করে দিল। সেটা হলো এটা পুরোটা টাইটেলটা মানে সব কাহিনীগুলো বলে তারপরে বলতে হবে তার আইডেন্টিটি ক্রাইসিস, যার জন্য সে কোথাও গিয়ে টিকতে পারে না। আলটিমেটলি এই জন্যই টাইটেলটা কি, হেয়ারি এইপ, এই জন্য টাইটেলটা সার্থক, যে ওর নামকরণটাই তো সার্থকতা, যে লোমশ এপম্যান বা বানর, লোমশ বানর আর কি। তো সার্থক এই জন্য যে আয়রনিক্যালি সে এই মানে সমাজের যে অসঙ্গতিগুলো তুলে ধরছে, যে আমার শরীরটাই তো সব না। সে হয়তো একটু বোকাশোকা মানুষ, কিন্তু মানে অনেক মানে পশুর মতো শক্তি, কিন্তু মানুষটা কিন্তু বোকাশোকাই ছিল। সো টাইটেলের ব্যাপারটা এটা। অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস, লং ডেজ জার্নি ইনটু নাইট, এখানে আমি দেখেন আমি এগুলো পড়িয়েছি। লং ডেজ জার্নি ইনটু নাইট, এখানে অনেক কিছু আছে। এই যে কখন লিখেছে, কি লিখেছে, এটা পুরোটাই আপনি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টের বলে দিতে পারবেন। এই যে সামারি রাগ থেকে শুরু করে পুরোটার মধ্যে এখানে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টগুলো আছে। সে তার এই স্ত্রীর 12তম ওয়েডিং অ্যানিভার্সারিতে 1940 সালে পাবলিশ করে। তারপর সে চাচ্ছিল না তার জন্মের আগে এটা শো হোক, যার জন্য তার মৃত্যুর পরে ওইটা হচ্ছে, প্রকাশ করা হয়েছে। সে আমেরিকান প্লে রাইট, তার আরও পরিচয় আছে। সে একমাত্র নোবেল উইনার, পুলিৎজার উইনার। তার সময় আর্থার মিলার ছিলেন, তার সময় ছিলেন টেনেসি উইলিয়ামস, তারা কেউ কিন্তু নোবেল সিকিউর করতে পারেনি, একমাত্র ইউজিন ওনিল পেরেছেন। তার যে এই হেয়ারি এপ, লং ডেজ জার্নি ইনটু নাইট, এগুলো কয়েকটা মিলায় সে করেছে। এগুলোর জন্য সে পুরস্কারগুলো পুরস্কৃত হয়েছে। আচ্ছা, এই যে এইখান থেকে দেখা যায় এখানে এডমন্ড ছোট ছেলে, লং ডেজ জার্নি ইনটু নাইটের ছোট ছেলে এডমন্ড,
তার ক্যারেক্টারটা পার্শিয়ালি অটোবায়োগ্রাফিক্যাল। কেন? ওই ছেলেটার ছিল হলো বাবা মা ছিল হলো যে ব্রডওয়ে অ্যাক্টর, আর মা এটা পছন্দ করতো না। আর ওই ছেলেটার টিউবারকুলোসিস ছিল। আমরা ইউজিন ওনিলের কাহিনী থেকে জানি, বায়োগ্রাফি থেকে জানি, তার নিজেরও ছোটোবেলায় টিউবারকুলোসিস ছিল, যার জন্য সে আর্লি লাইফে মানে ছোটো থেকে বড় হতে তার সমস্যা হয়েছে। তো অনেক সময় লেগেছে তার প্লে রাইট হিসেবে সাকসেসফুল হতেও অনেক সময় লেগেছে। এই যে 30তম প্লেতে এসে তারপরে উনি সাকসেস হন। যাই হোক, মানে ওনার যে মেন্টাল সমস্যাগুলো হয়েছিল, তো অটোবায়োগ্রাফিক্যাল যে এলিমেন্টগুলো ওই এডমন্ডের মাধ্যমে কিছু পাওয়া যায়, যার জন্য আরও কিছু কিছু জিনিসের কয়েকটা চরিত্রের মধ্যে ওনার পার্সোনাল লাইফের ছায়া আছে, মিরর আছে। দ্যাটস ওয়াই এটাকে অটোবায়োগ্রাফিক্যাল প্লে বলা হয়। আচ্ছা, পার্সোনাল প্রবলেম, এই যে নিউমারাস পার্সোনাল প্রবলেম ছিল, যেমন তার বিয়েটা ফেল ছিল, বিয়ে টিকে নেই ঠিক মতো, কিন্তু তারপরও মানে গ্রোয়িং আপ, ছোট থেকে বড় হতে তার অনেক কষ্ট হয়েছে, বিভিন্ন প্রবলেম ফেস করেছে, যতদিন না পর্যন্ত উনি ফেম লাভ করেছেন 30তম নাটকের আগ পর্যন্ত। আর এই আর্লি পার্টটাই, তার লাইফের আর্লি পার্টটাই লং ডেজ জার্নি ইনটু নাইটে দেখা যায়। আচ্ছা, এডমন্ডের আরেকটা ইয়ে ছিল, সে রাইটার হতে চেত, সেটাও কিন্তু প্লে রাইটের সাথে, এই নাট্যকারের সাথে যাচ্ছে, বাস্তব কাহিনীর সাথে। আচ্ছা, আর সামারির মধ্যেও সেই সাথে বলতে হবে যে সামারির ওই কাহিনীটা কি, সেগুলোর সাথে এরকম মিলিয়ে, দুটোর সাথে দুটো মিলিয়ে দেখাতে হবে যে কিভাবে এটা এডমন্ডের সাথে প্লে রাইটের, নাট্যকারের মিল হচ্ছে, কিভাবে তাদের মধ্যে কিভাবে ক্যারেক্টারগুলোর বন্ড বিল্ড আপ হচ্ছে, যেটার সাথে লেখকের চায়, পার্সোনাল লাইফের মিল যায়। এরকম করে বলে বলে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টগুলো। আচ্ছা, এই যে পরের যেটা আলটিমেটলি না, আচ্ছা, প্লে অ্যাবাউট স্ট্রাগলস অফ ওয়ান ফ্যামিলি। আচ্ছা, এই যে ইউজিন ওনিল ডায়েট ফ্রম লেট অনসেট সেরিব্রাল কর্টিসাল অট্রফি, এই কথাগুলো, এই জিনিসগুলো কিন্তু আসবে, এই জিনিসগুলো আসবে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টের মধ্যে। আর থিমস তো আর এখানে আসা যাবে না, দ্য পাস্ট, রিফিউজ, বার্ডেন, ফরগিভনেস, রিলিজিয়ান, ড্রাগ, অ্যালকোহল, আইসোলেশন, না এগুলো হবে না, বাট এই জিনিসগুলো থাকবে। অটোবায়োগ্রাফিক্যাল জিনিস আপনি ঘাটলেই পাবেন, আপনি যে পুরো এটার উপর নির্ভর করবেন তা কিন্তু না, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, এখান থেকে কিছু জানি। আচ্ছা, এক্সপ্রেশনিজম, এগুলো হলো 8 নম্বরের প্রশ্ন। এক্সপ্রেশনিজম ইন হ্যারি এপ, লং ডেজ জার্নি টু নাইট অ্যাজ এ ট্র্যাজেডি, হ্যারি এপ এজ এ সোশ্যাল স্যাটায়ার। আচ্ছা, এক্সপ্রেশনিজম কী জিনিস সেটা একটু জানতে হবে। এক্সপ্রেশনিজম হচ্ছে, এই যে দেখেন, দ্য হ্যারি এপ অ্যাজ এ সোশ্যাল স্যাটায়ার, এখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন হ্যারি এপের সোশ্যাল স্যাটায়ারে হিসেবে কি আছে। আর হলো এক্সপ্রেশনিজমও আপনাকে একটু নেটের হেল্প নিতে হবে। এক্সপ্রেশনিজম জিনিসটা কি একটু বুঝি। এক্সপ্রেশনিজম জিনিসটা হলো যে কোনো কিছু এক্সপ্রেস করছে, ফিলিংস, ইমোশনস যখন এক্সপ্রেস করে, কিন্তু একটা আনরিয়ালিস্টিক সেটিংয়ে ফেলে রিয়েলিস্টিক একটা এক্সপ্রেশনিজম সেট করবে। যেমন ইয়াংকের কথা বলাগুলো, ইয়াংকের সিচুয়েশনগুলো, এগুলো সব এক্সপ্রেশনিজম, ঠিক আছে। ইয়াংক কি বলছে না বলছে, তারপরে শ্রমিক লীগের সাথে যেগুলো তার কথাবার্তা হচ্ছে, স্ট্রোকার হিসেবে তার যে লাইফ, এই ইয়াগুলো হলো এক্সপ্রেশনিজম। তারপরে সে যে কেজের সাথে, বানরের কেজের সামনে যে তার এক্সপ্রেশন, তার কথা বলা, তারপরে ড্রামাটিক মনোলগগুলো, এগুলো বেশি না, এই ইয়াগুলো এক্সপ্রেশনিজমের এলিমেন্টস। এক্সপ্রেশনিজম মানে হলো যে নিজেকে এক্সপ্রেস করা, নিজেকে এক্সপ্রেস করা, নিজের ইমোশনগুলো এক্সপ্রেস করা, এটাই এক্সপ্রেশনিজম আর কি। এটাই আপনাকে এখন কাজ হলো খুঁজে বের করা। আচ্ছা, এক্সপ্রেশনিজম আর ছিল হ্যারি এপ অ্যাজ এ সোশ্যাল স্যাটায়ার। দেখেন এখানে সোশ্যাল স্যাটায়ার হিসেবে সব বলা আছে, এটা পুরো ইয়েই আছে, এটা ইয়েই আছে, প্রশ্নটার মধ্যেই আছে। আরেকটা হলো যে লং ডেজ জার্নি ইনটু নাইট অ্যাজ এ ট্র্যাজেডি লেখার ক্ষেত্রেও বলতে হয় যে পুরো গল্পটা মোটামুটি বলে, যেটা আমরা সামারির মধ্যে আছে লং ডেজ জার্নি ইনটু নাইট, এটা বলে তারপরে ট্র্যাজেডি কিসের জন্য, যে সবাই এই যে থিমগুলোর উপর একটু বলতে হবে, তাদের মধ্যে রিলিজিয়ান নাই, অ্যালকোহলিজম আছে, পাস্ট নিয়ে পড়ে থাকা, একজন আরেকজনের উপরে কাদা ছোড়াছুড়ি করা, এগুলোর ইয়ার জন্যই হলো ট্র্যাজেডি আর কি। মোটামুটি এই নিয়ে আপনাকে হ্যাঁ, ট্র্যাজেডিগুলো ইজি এক্সপ্লেন করা। ওকে।
বন্ধ করে দেন আজকের মতো। ওকে।